সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশবার্তা টকশো থেকে। আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় আপনাদের সামনে হাজির হই সমসাময়িক বিষয় নিয়ে, রাজনীতি, অর্থনীতি, সমাজের নানা অসঙ্গতি নিয়ে। আজকে আমরা এই আলোচনা অনুষ্ঠানে অবশ্যই উপজীব্য বিষয় হচ্ছে রাজনীতি। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হচ্ছেন সাদাত উল্লাহ খান। আপনাকে স্বাগতম। লেখক, প্রতিবুদ্ধিজীবী সম্পাদক এবং বিশ্লেষক। নিশ্চয়ই আপনি ভালো আছেন? অবশ্যই ভালো, অনেক ঠান্ডার দিনে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ভেঙে টুকরো টুকরো ঠিক বললে আবার একটু ভুল হতে পারে। তাদের নেতারা সবাই বের হয়ে যাচ্ছেন, কিন্তু সেই বের হয়ে যাওয়ার মধ্যেও কোনো মেটিকুলাস প্ল্যান আছে কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কারণ তারা কেউ কিন্তু বলেন নাই যে আমরা জামাতের সঙ্গে জোট করার কারণে বের হয়ে যাচ্ছি। তারা নানা অজুহাত দিয়ে যাচ্ছেন, কিন্তু বোঝাতে চাচ্ছেন যে জামাতের সঙ্গে জোট করার কারণে তারা বের হয়ে যাচ্ছেন। বেসিক্যালি কি করছে কেউ জানেন না। তবে শুরু থেকে এনসিপি যে জামাতেরই একটি বি টিম, সি টিম এরকম কিছু ছিল, এটা সাধারণ মানুষ অনুমান করেছিলেন, রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করেছিলেন। আজকে প্রায় 10 মাসের মাথায় এসে এনসিপির আসল চেহারা প্রস্ফুটিত হলো, মানুষের সামনে প্রকাশিত হলো। এসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে এনসিপির জামাত হয়ে ওঠা। আর আলোচনায় যথারীতি বলছিলাম সাদাতুল্লাহ খান, এই যে এনসিপি নামের যে সংগঠনটি চলতি বছরের 28 ফেব্রুয়ারি ঘটা করে মানিক মিয়ার বিরুদ্ধে সরকারি পৃষ্ঠপোষকতায় জন্ম নিল, তারপর থেকে তাদের গঠনতন্ত্র বোধহয় এখন পর্যন্ত ঠিকমতো করে নাই। তারা সেই সংগঠনটি হঠাৎ করে নির্বাচনের আগ মুহূর্তে তারা আরো দুটি দলকে নিয়ে একটি জোট করেছিল, হাসনাত কায়েমের রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টিকে সঙ্গে নিয়ে। আর 4 দিন আগে তারা আলোচনায় আসলো, 4-5 দিন আগে আলোচনা আসলো যে তারা এই জোট ভেঙে নতুনভাবে তারা জামাতের সঙ্গে এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট করবে। অথচ তারা বলছিল তারা মধ্যপন্থা, তারা বাংলাদেশপন্থী। আমি বলি এখন না, ঠিক আছে। এনসিপি এক কথায় বলা যায় একটা উচ্ছৃঙ্খল, সুবিধাবাদী, বিভ্রান্ত এবং মূর্খদের সংগঠন। এখানে একজনও শিক্ষিত লোক আছে, মানে যাদের কথায় কাজে পাণ্ডিত্য আছে, গভীরতা আছে, এইরকম প্রমাণ জাতির সামনে তারা দিতে পারে। ইভেন তারা দল গঠন করার কয়েক মাস পরেও যে তারা নির্বাচন কমিশনের নিবন্ধন প্রাপ্ত হয়েছে বিশেষ সুবিধা বলে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা অবৈধভাবে, যেভাবে হোক, কিন্তু তারা একটা দলের ইশতেহার এবং গঠনতন্ত্র এখন করতে পারে নাই। সুতরাং এটাকে আমরা একটা মধ্যযুগীয় ডাকাত দল হিসেবে দেখতে পারি। কারণ মধ্যযুগে যেমন পর্তুগিজরা ডাকাতি করতে আসতো সংঘবদ্ধভাবে, এটা কতিপয় আমেরিকান গোয়েন্দা সংস্থা, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, সন্ত্রাসী সংস্থা এবং এনজিওদের, সুশীল সমাজের এই যা ডাকাত সংগঠন, কারণ তাদের তো কোনো নৈতিক সমর্থন জনগণের নাই এবং তারা কিছু দেখাইতেও পারে নাই। কারণ তাদের জন্মের পর থেকেই তারা একটা চাঁদাবাজ, সন্ত্রাসী, মব সৃষ্টিকারী, দেশকে এই সন্ত্রাস এবং দুর্বৃত্তায়নের মাধ্যমে তারা একটা মগের মূল্যকে পরিণত করেছে। তো মগের মূল্য তো স্থায়ী হবে না, তো তাদের সংগঠন স্থায়ী হবে না। কারণ ইউনূস সাহেবের যেমন কোনো আদর্শ নেই, এই এনসিপির কোনো আদর্শ নেই। শুধু কি লুটপাট, ঘৃণা প্রচার করা, ঘৃণা এবং লুটপাট দিয়ে দেশে সমাজে মানুষের মনে ভালোবাসার কোনো জায়গা নেই। যারা উদ্ভ্রান্ত হয়ে, বিভ্রান্ত হয়ে পঙ্গপালের মতো এনসিপি নামক একটা সন্ত্রাসী গোষ্ঠীর পিছনে সংঘবদ্ধ হয়েছিল, তারা আস্তে আস্তে, উনি বলছে ভেঙে যাচ্ছে না, বিলুপ্ত হয়ে যাচ্ছে। যখন সূর্যের তাপ প্রখর হয়, বরফ আস্তে আস্তে গলে যায়। এনসিপি দ্রুতই, এই নির্বাচন যদি সত্যি সত্যি 12ই ফেব্রুয়ারি হয়ে থাকে, তাহলে এরপরে এনসিপি কে জানাজা করার জন্য কেউ খুঁজে পাবে না, নিশ্চিহ্ন, বিলীন হয়ে যাবে। কারণ তাদের মধ্যে কোনো আদর্শের ঐক্য নাই, দেশপ্রেম নেই, শুধু ঘৃণা এবং আরেকটা দলের গোয়েন্দা হয়ে যারা প্রকাশ্য বলতে পারে না আমরা জামাতের, কিন্তু তারা তো 71 কি মহিমান্বিত করে না, 71-এর বিরুদ্ধেই কথা বলে। যেমন সদ্য প্রয়াত হাদি, গালিগালের উস্তাদ, গালিগালাজের, সে প্রকাশ্যে বলেছে তার বক্তব্যে কি বলছে, আমাদের 24-এর আন্দোলন 71-এর বিরুদ্ধে। 71-এর বিরুদ্ধে করে কেউ টিকে থাকতে পারবে না।
এবং 71-এ ঘৃণ্য ভূমিকার জন্য আজ পর্যন্ত জনগণের প্রচন্ড ঘৃণার সম্মুখীন জামাত। প্রকাশ্যে বারবার ক্ষমা চাওয়ার পরেও মানুষের মনে তারা কোনো জায়গা পাচ্ছে না, কারণ ওই জামাতেরই একটা ছদ্মবেশী সংগঠন, এবি পার্টি বলেন, এনসিপি বলেন, এর মধ্যেখানে আর বিভ্রান্ত রাষ্ট্র সংস্কার আন্দোলন আজরাত কাইয়ুম ও নিজে নাই হয়ে গেছে। কারণ তুমি যদি বিপদগ্রস্ত ক্যান্সারের সাথে নিজের মিশামিশি করো, তুমি আক্রান্ত হও ভাই, এটা সংক্রামক। সমাজে মানুষের মধ্যে একটা সম্ভাবনা ছিল, বলছি একটা দীর্ঘদিন শেখ হাসিনার শাসনে যারা নিপীড়িত হয়েছে, নিশ্চিত হয়েছে, যারা ভালোবাসার পরিবর্তে ঘৃণা জন্ম দিয়েছে, সেই স্থান থেকে মানুষ এনসিপির মধ্যে একটা সম্ভাবনা দেখেছিল। যেমন তাদের প্রথম মুখোশ এবং লালসা, এদের ফকিন্নি মানসিকতা, তারা টাকা তারা জনগণের সামনে না দিয়ে জনগণের মাঝে বিতরণ না করে কোথায় ব্যাংকে রাখছে, কাগজ হিসেব দিয়েছে। ইনশাল্লাহ প্রধান দরকার ছিল এই ত্রাণের টাকা এখন দিয়ে দাও, তাদের গ্রেপ্তার করা উচিত ছিল। একটা ক্ষুদ্র ঋণের মানুষ, একটা ক্ষুদ্র মানসিকতার, দুই ক্ষুদ্রের মধ্যে শূন্য হয়েছে। সুতরাং এদের কোনো আর বিকাশ হবে না। আপনাকে ধন্যবাদ। এই যে বিকাশ হবে না, এই এনসিপির নেতারা বেরিয়ে গেলেন, কিন্তু তারা সুস্পষ্টভাবে কেউ কিছু বললেন না কি কারণে বেরোচ্ছেন। যদিও আলোচনা হচ্ছে জামাতের সঙ্গে জোট করায় তারা দলের নেতা নাহিদ ইসলামের উপর নাকশ, এই জন্য তারা বের হয়ে গেছেন। কিন্তু বাস্তবে অনেকেই মনে করছেন এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ। তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার জন্য নির্বাচনকে ঘিরে, নির্বাচনকে কেন্দ্র করে এই দল থেকে প্রত্যাগ করে স্বতন্ত্র কিংবা অন্য দলে যোগদান করে নিজেদের জায়গা তৈরি করা, এটা অনেকেই বলছেন। আপনার কাছে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এটা ভিন্ন মত, সম্পূর্ণ বিরোধী আমি এই মতের। কারণ হচ্ছে একটা যুদ্ধরত বাহিনী যখন যাতে তাদের আসন্ন পরাজয় দেখতে পারে, নানা ছলে বলে কৌশলে পরিচয়, পোশাক, চেহারা পাল্টিয়ে বিভিন্ন বনে জঙ্গলে আশ্রয় নেয়। ওরা এখন পালাচ্ছে, ভিন্ন কৌশল, ওরা পথ হচ্ছে পালানো। কারণ ওরা জানে যে নির্বাচনের পরে কারো ঠিক মতো জানা যাওয়া হবে কিনা। এদের পাবলিক না, সাধারণ রিক্সাওয়ালা টাকা পেয়ে এদের মারি ফেলবে। কারণ তাদের অত্যাচার, বলছে লোকমুখে শোনা, বসুন্ধরা ১,৫০০ কোটি, ওখান থেকে ১,৫০০ কোটি, এই যে সবার কোটি কোটি টাকা অ্যাকাউন্টে কিভাবে আসলো। যারা বলে হলের ডাইনিং এ ঠিক মতো বিল দিতে পারে নাই, তারা ওয়েস্টার্নে নাস্তা করে, তারা শখ করে নিলাম মার্কেটে হাঁসের মাংস খেতে যায়। তাহলে হাজার হাজার কোটি টাকা প্রকাশ্যে বলছে এক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, এটা ১০-১২ কোটি টাকা, তুমি ১০ টাকা কোথায় পেয়েছো? ইউনূস সাহেবের আরেকটা ব্যর্থতা, সে সকলেই শুরুতেই বলেছিল যে উপদেষ্টার সম্পদের হিসাব দাও, কারণ হিসাব দিতে পারে নাই। কারণ লুটপাটের অবৈধ পারমিট উনি দিয়েছেন। এখন লুটপাটের ভারে এরা তলিয়ে যাবে, পাপের ভারে। এই যে আপনি বললেন যে তারা লুটপাট করলো, আমরা দেখলাম যে ত্রাণের টাকা থেকে শুরু করে নানা রকম চাঁদাবাজি, তারপর চাকরির নামে এইটা দিতে হবে, ওইটা দিতে হবে, এতজন লোক দিতে হবে, অর্থ নেওয়া। তারপর উপদেষ্টা ছিলেন ২ জন, হ্যাঁ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, নাহিদ ইসলাম, ৩ জন। ৩ জনের মধ্যে একজন প্রথমে পার্টি করার জন্য ফেব্রুয়ারিতেই প্রত্যাগ করেন, এবং সবার বিরুদ্ধে কম বেশি অভিযোগ। তারা যে এই বলছিলেন যে বদলে দিবেন তারা বাংলাদেশকে, এই যে তারা বলছিলেন যে নতুন বাংলাদেশ গড়বেন, এটাই কি নতুন বাংলাদেশ? যে নিজেদের মতো করে মব তৈরি করে, আতঙ্ক তৈরি করে নিজেদের আখের গোছানো। হ্যাঁ, সত্যই এটাই নতুন বাংলাদেশ বলছে। মানুষ আন্দোলন করে, পৃথিবীতে বিপ্লব করে সমাজ কাঠামো, পুরানো ব্যবস্থা পালা। তারা তো নতুন ব্যবস্থা করার কোনো কর্মসূচি জাতির সামনে দিতে পারে নাই, কোন অর্থনৈতিক কর্মসূচি না রাজনৈতিক কিছু দিতে পারে নাই। তারা যে একটা তথাকথিত জুলাই সনদ তৈরি করেছে, এটারও কোনো অপমৃত্যু হয়েছে, এটাও কিছু কাজ সাকসেস করতে পারে নাই। তারা করতে পারে না কারণ তাদের মধ্যে আদর্শ নাই, সুবিধা বাচ্চারা। যদি তারা নিজেরাই প্রমাণ করতো আমরা আদর্শে বিশ্বাসী, মানুষের কল্যাণে বিশ্বাসী, উন্নয়নে বিশ্বাসী, তাহলে তারা তো দুর্নীতিতে, লুটপাটে জড়িত হতো না। লুটপাট এবং গুন্ডামি করে, মব তৈরি করে মানুষের ভালোবাসা পাবে না। কিছুদিন হয়তো সন্ত্রাস করতে পারবে, কিন্তু সন্ত্রাসের পতন হবে। এটা সবচেয়ে দুঃখের বিষয়। এই কতগুলি তরুণের জীবন অতি অল্পতেই ধ্বংসের মুখে পতিত হলো, এমন একটা সম্ভাবনাকে তারা মৃত্যুর দিকে নিয়ে গেছে। এটা তাদের সবচেয়ে বড় পাপ। এই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় হচ্ছে এই তরুণদের জীবনটা ধ্বংস করে দেওয়া। কারণ এরা সমাজের কোনো পরিবর্তন আনতে পারে নাই। কিছু লোককে লুটপাট করার, হঠাৎ করে কোটিপতি করার সুযোগ দিয়েছে।
এটা ছাড়া তাতে আমি কোনো নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি তারপরে না। নতুন কোন বন্দোবস্ত তারা সামনে হাজির করতে পারলো না, পারে না, তারা নিজেদের পকেট ভারী করেছে, সমাজের কোনো উন্নয়ন করতে পারে না। ব্যক্তিগত বন্দোবস্ত হয়েছে। হ্যাঁ, এটা লুটপাট, এটাকে বন্দোবস্ত মানে লুটপাটই করতে পেরেছে। আপনি একটা কথা বলছিলেন যে তারা নিজেরা দেখতেছে যে আসলে পার্টির ভবিষ্যৎ দায়ী, এই জন্য তারা নিজেদেরকে গা বাঁচানোর জন্য, তার মানে কি সবাই ভয়ে তটস্থ আছে যে সামনে কি হবে, তার চেয়ে আমি ওই দলে যাই, ওই দলে যাই, অন্তত আমি আমার আগের যে ক্যারেক্টার গত 18 মাসের সেটা একটু চেঞ্জ করি, এই ইয়ে থেকে কি সবাই প্রত্যাগ করতেছে নাকি? না, সেটা হচ্ছে এই এনসিপি শিশুরা ভয় পেয়ে যে কাঁপছে, তাদের গুরু ডক্টর মোহাম্মদ ইউনূস, সে যে ভয় কাঁপছে তার প্রমাণ কি? যে আমাদের বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসে আমি দেখিনি একজন রোগী, বিএইপি রোগী বুঝলাম, সে অজ্ঞান অবস্থায় তাকে এসএসএফ প্রোটোকল দিয়েছে, এটা এক ধরনের বিষয়। তারপরে সবচেয়ে ভয়ে যখন তারেক রহমান দ্য ফ্রেন্ডস আশার নাম ছিল বলে তাকে বিবিআইপি প্রোটোকল এসএসএফ, এটা কোন দেশের জীবনে এমপি ছিল না, মন্ত্রী ছিল না, একদম পাবলিক। ইউনূস সাহেব যদি ভয় না পায়, যদি ভয় না পায়, যে তাকে এসএসএফ প্রোটোকল কেন দিল? অন্যান্য নেতারা যখন বিরোধী দলে ছিল, ক্ষমতার বাইরে, তাদেরকে এসএসএফ কেন দিছিল? তো এটা হচ্ছে ভয়ে, যে আমাদের কি আলিরিয়া বলে ভয়ের সংস্কৃতি, ওই ভয়ের সংস্কৃতি ইউনূস বেশি এখন পেয়েছে। যে কোনো মধ্যে তারেক রহমানকে, বিএনপি কে যদি আশ্রয় প্রশ্রয় না দেয়, এক লাঠি দিয়ে ফেলে দেবে। যদি আজকে থেকে নাই বলে, হয়তো এমন আছে তাল দিয়ে ইউনূস থাকবে না, কিন্তু ভয়, এমন নিঃশ্বাস যদি ভয় কাঁপছে, শিশুরা তো আরো ব্যয় করবে। এটা হচ্ছে এনসিপি ছেড়ে পালাচ্ছে আদর্শের জন্য, ভয়ে, প্রাণ রক্ষায়, কারণ কেউ রেহাই পাবে না জনগণের বিচারে, নির্বাচন পরে তো কারো অবস্থিত থাকবে না, আগে থেকে পালাই যাচ্ছে যে সুযোগ মতো। একেবারে আপনি নির্বাচনের কথা বলছিলেন, নির্বাচনের তো আজকে লাস্ট ডেট ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার, বিকেল 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত বোধহয় দেওয়া যাবে মনোনয়নপত্র জমা। আর কি মনে হচ্ছে আপনার, শেষ পর্যন্ত আমরা নির্বাচনের দিকে যাচ্ছি? না না, এখন তো জাতি অন্তত সরকারি ঘোষণায় রাজনৈতিক দল, যে সমস্ত দল অংশগ্রহণ, তারা তো প্রস্তুতি নিচ্ছে। এখন গণকের মতো আমি বলতে পারবো হবে না, কিন্তু মানুষের মধ্যে একটা আশঙ্কা আতঙ্ক আছে, আদৌ নির্বাচন কি নিশ্চয় করতে পারবে? একটি কারণ, যে দেশের বৃহত্তর পার্টি আওয়ামী লীগ বলেন, জাতীয় 15 দল বলেন, বিপুল সংখ্যক 40-45% লোক তারা যদি নির্বাচনের বাইরে থাকে, এই নির্বাচন করলো কি এটা নৈতিকভাবে, আইনগতভাবে বৈধ হলো, নৈতিকভাবে তো অবৈধ হবে, অগ্রহণযোগ্য হবে। তারা সবচেয়ে বলে অন্তর্বর্তীমূলক নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। তো দেশের বিশাল একটা অংশকে নির্বাচনের বাইরে কখন অন্তর্বর্তী নির্বাচন হবে, এটা পাগলও বিশ্বাস করবে না। যারা নিজেকে নিজেরাই আর একটা আত্মহত্যার পথে নিয়ে যাচ্ছে জাতিকে। জাতিকে নেপাল উদাহরণ নিতে পারতো, শ্রীলঙ্কার উদাহরণ নিতে পারতো, কিন্তু না, তারা গায়ের জোরে এই যে স্বৈরতান্ত্রিক আচরণ ইউনূস সাহেবের, তার সংগঠন যেমন করেছে, এখনো একতরফা এক গুড়মি দিয়ে হবে না। কারণ সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সবাইকে নির্বাচনের সুযোগ দিতে হবে। আপনি নির্বাচনের সুযোগ না দিলে কোন স্থিতিশীল, বৈধ, টেকসই সরকার টিকতে পারবে না। তবে আমি একটা উদাহরণ দিই, আমাদের একজন লেখক বলেছিলেন, যে বলে বাংলাদেশের এই সংসদ ভবন এটা তৈরি করেছেন অটোক্র্যাট আইয়ুব খানের, এখানে কোনো বৈধ সুষ্ঠু সরকার বসা সম্ভব না, কারণ ওইটা নির্মাণ করেছে একজন খারাপ লোক। খারাপ লোক নির্মিত ভবনে কি ভালো কাজ হবে? ইউনূস সাহেব তো আজীবনই রহস্যজনক, তার কাজে এবং কর্মে, চরিত্রের, জীবনে কোনো কি বলে নির্মল জিনিস নাই, সবসময় রহস্যজনক, সন্দেহজনক। তার পুরস্কার সন্দেহজনক, কার্যকলাপ সন্দেহজনক। তার পার্টি, সে আগেও 2006 সালে নোবেল পুরস্কার শান্তিতে নোবেল পুরস্কার পায়, দালাল্লা পায়, সাম্রাজ্যবাদী দালালরা সবাই জানে, ভালো লোক তো একটু পায় না। আইজেক রবিনে পাইছে, দালাই লামা পাইছে, অং সান সু কি পাইছে, কারা পাইছে? ওই যে এইসব পাকিস্তানি এইসব যায়, যারা পশ্চিমা স্বার্থ রক্ষা করে, সাম্রাজ্যবাদের কাজ করে, তাদেরই এই তথাকথিত শান্তির নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং যারা যারা পাইছে তারা তারা দেশটা ধ্বংস করেছে, আমাদের দেশ ধ্বংসের একটা কারিগর তো সেই। তো তার শিষ্যরা আর কি করবে? এবং তার দ্বারা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায় না, এবং হলেও হতে পারে, না হতে পারে।
এটা ভবিষ্যতে বলবে একেবারে অনিশ্চিত, মানে নির্বাচন না হওয়া পর্যন্ত হ্যাঁ বলা যাচ্ছে না। হ্যাঁ মুশকিল। আরেকটা বিষয় একটু আলাপ করি। আপনি নিশ্চয়ই জানেন যে দেশে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে বিভিন্ন জায়গায়, এবং ইতিমধ্যে আপনি দেখেছেন পত্রপত্রিকায় যে ভারতের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল 3 দিন আগে বাংলাদেশে 2900 সংখ্যালঘু নির্যাতনের একটা ডকুমেন্ট তুলে সরকারের সামনে হাজির করেছেন। অন্যদিকে গতকালকে আমরা দেখছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটার প্রত্যাখ্যান করে ভারতীয় সংখ্যালঘু নির্যাতনের কথা বলেছে। এই যে একটা পাল্টাপাল্টি আমাদের ডিপ্লোমেসিটা কোথায় যাচ্ছে, আমাদের দুই দেশের সম্পর্কটা কোথায় যাচ্ছে? বলে বাংলাদেশ তৈরির ইতিহাসে সবচেয়ে খারাপ সম্পর্ক ভারত বাংলাদেশের সাথে। ভারতে এবং বাংলাদেশে পাকিস্তানি মসজিদে বোমা মারে সুন্নিরা শিয়াদের মেরে ফেলে, বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, ভারতে মুসলমানদের নির্যাতন হচ্ছে, এবং পশ্চিমা দেশে ধর্মের না হলে বর্ণ জামে নির্বাচন হচ্ছে। আমেরিকা হয়, ব্রিটেনে হয়, জার্মানে হয়। এখন এটা বৈষম্যপূর্ণ আচরণ। আমাদের সরকার ভারতীয় এক ধরনের জঙ্গিবাদী সরকার, যে হিন্দুত্ববাদী সরকার। এখানে বাংলাদেশে একটা উচ্ছৃঙ্খল গোষ্ঠী ক্ষমতায় আছে। এখানে মানুষের আসল সমস্যা থেকে দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য সংখ্যালঘু নির্যাতনের কাহিনীটা সবাই সামনে, মানুষের অর্থনৈতিক রাজনৈতিক সংকটকে গোচরের বাইরে রাখার একটা অপকৌশল এই যে সংখ্যালঘু নির্যাতন। আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে হলে ভারতের মুসলমান নির্যাতন, উভয় পাল্টাপাল্টি হচ্ছে। এখানে আমি নতুন কিছু দেখছি না, এটা তো শত বছর যাবত হয়ে আসছে। এখানে মুখে বলি আমরা শান্তি, কি শান্তি এখানে দেশে আছে? শান্তিতে নাই। চরম দারিদ্রতা, অশিক্ষা, কুশিক্ষা, দেশের শিক্ষার নামে নৈরাজ্য তৈরি করেছে। এরকম বিশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা পৃথিবীর কোনো দেশে নেই বাংলাদেশের মতো। সেখানে শান্তি আসবেই না, ধর্মীয় সংহতি আসবে না, সংখ্যালঘু নির্যাতন। এখানে তো বৈষম্যপূর্ণ বিদ্বেষ শুনে লেখাপড়া পড়ানো হয় আমাদের দেশে। সুতরাং এখানে আপনি সহজে শান্তি কামনা করতে পারবেন না। পুরস্কার যতই দেখ, 10টা ইউনিভার্সিটি শান্তি দিলে এখানে অশান্তি তৈরি হবে। কিন্তু এই যে দীপুচন্দ্র দাসের মতো এক যুবককে পুড়িয়ে মেরে ফেলা হলো, এইটা তো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা আসলে কি ধরনের ইয়ের মধ্যে যাচ্ছি। হ্যাঁ সেটা বলেন। এই যে 24 জুলাই ওরা মানুষকে একটা রোষ বানাই ফেলছে, মেরেছে, আগুনে পড়ে গেছে। এত বর্বরতা আমি তো আফ্রিকাও দেখি না, মধ্যযুগও ছিল না। এত বর্বরতা। এই যে জুলাই আন্দোলনের ফল মানুষ পিটিয়ে মারতেছে। তোমরা শান্তি চাও, বৈষম্য শুরু হলো বৈষম্যের ছাত্র আন্দোলন। এইদিকে মানুষ পুরাই মারে কি বৈষম্য বিরোধী না বৈষম্য সৃষ্টিকারী? এই যে বন্ডামি কথা আমার কাজে তাদের মিল নাই। বললো আমরা বৈষম্য আন্দোলন, বৈষম্যের এখন তোমরা স্থায়ী বৈষম্য রূপ দিচ্ছ। বলতে ওরা ওই সরকার দিলে ওদের নির্বাচন করতে পারবে না, ওদের পুরাই মারো, কথা বললেই মারে। তো বৈষম্য বিরোধী হলো, এটা সবচেয়ে জনগণের কণ্ঠরুদ্ধ করছে। অনেকেই বলে এখন অবাক, এখন তো কথা বলাই বিপদ। কথা বললে ধরে নিয়ে যাচ্ছে, সাংবাদিকদের ধরে নিয়ে গেল, আনিস আলমপুরকে নিয়ে গেল, ওরে নিয়ে গেল। কি কথা বললেই জেলখানায়। একেবারে কথা বলে জেলখানায়। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সাদাতুল্লাহ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশবার্তা টকশোতে সময় দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই আগামীতে আপনার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধানে থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ দেশবার্তা টকশোটি ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদের সামনের দিনের এগিয়ে যাওয়ার আর পাতেও। সেই পর্যন্ত আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা, নিরাপদ থাকবেন, সাবধান থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ।